আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 8-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ মিশ্রণের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 7-এর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে থেকে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 7 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, দুটো সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। এখানে কি বলা হয়েছে যে দুটি সমান মাপের ধরো পাত্র রয়েছে, এটা ধরো একটি পাত্র রয়েছে, আর একটা ধরো এখানে আরেকটি পাত্র রয়েছে। তার ভিতরে কি বলা হয়েছে দেখো, যে পাত্র দুটোর 1/3 অংশ আর 1/4 অংশ কি করা হয়েছে, ফলের রস রয়েছে। তাহলে 1/3 অংশ মানে কি দেখো, এই যে পাত্রটা রয়েছে একে যদি সমান 3 ভাগে ভাগ করে দিই, তার মধ্যে 1 ভাগ কি রয়েছে, ফলের রস। ধরো আমাদের এই পর্যন্ত কি রয়েছে, ফলের রস রয়েছে কত অংশ, 1/3 অংশ। আর পরের পাত্রতে কি রয়েছে, 1/4 অংশ, মানে কি 4 ভাগের 1 ভাগ। এটাকে যদি 4 ভাগে ভাগ করি, ধরো এইটুকু হচ্ছে আমার, তাহলে 1/4 অংশ কি রয়েছে, ফলের রস রয়েছে। এবার কি করা হলো, এই যে পাত্রটার বাকি যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে আমার কি করা হচ্ছে, জল দিয়ে পূর্ণ করা হলো। তাহলে এখানে কতটুকু জল লাগছে দেখো, এই পাত্রের আয়তন কিন্তু আমি সম্পূর্ণ জানি না। যদি সম্পূর্ণ না জানি তাহলে আমি কি ধরে নেব, এটার আয়তন হচ্ছে 1 অংশ। তাহলে এটার আয়তন যদি মোট আয়তন যদি 1 অংশ হয়, তার ভিতরে ফলের রস আছে কত দেখো, 1/3 অংশ। তাহলে বাকিটুকু আমাকে কি করতে হবে, জল ঢালতে হবে। তাহলে বাকি জল কত হবে, 1 বিয়োগ 1/3 অংশ। কারণ হচ্ছে মোট যদি আমাদের পাত্রের আয়তন 1 অংশ হয়, তার ভিতরে 1/3 অংশ জল আমার আছে। যদি আমরা বাস্তব অন্যরকম উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরো এই যে পাত্রটা রয়েছে এতে ধরো 5 লিটার হচ্ছে জল কিংবা ফলের রস তোমার আটবে, কতটুকু, 5 লিটার। তার মধ্যে তোমাকে বলা হলো যে 2 লিটার তোমার ফলের রস অলরেডি আছে। এখানে দেখো কয় লিটার আছে, 2 লিটার ফলের রস আছে। বাকিটুকু তুমি জল পূর্ণ করলা। তাহলে বাকি কতটুকু তুমি জল দিয়ে পূর্ণ করলা, কি করবে, এই 5 থেকে 2 আমাকে বিয়োগ করতে হবে, 5 বিয়োগ 2 সমান হচ্ছে 3 লিটার। সেম দেখো আমাদের মোট হচ্ছে 1 অংশ, তার থেকে 1/3 অংশ কী রয়েছে, জল পূর্ণ রয়েছে। তাহলে ফলের রস কী আছে, 1 বিয়োগ 1/3 অংশ। ঠিক অনুরূপ দেখো এখানেও কী করে আছে, 1/4 অংশ ফলের রস, বাকিটুকু জল। তাহলে জল কতটুকু আছে, 1 বিয়োগ 1/4 অংশ। তাহলে আমরা জলের পরিমাণ এবং ফলের রসের পরিমাণটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে নেব। দেখো 7 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, যে পাত্র দুটিতে ফলের রস কিন্তু আমাকে দেওয়া রয়েছে। তাহলে দেখো প্রথম পাত্রে ফলের রস আছে কত অংশ দেখো, 1/3 অংশ। তাহলে প্রথম পাত্রে কি আছে দেখো, জল আছে, বাকিটুকু জল। তাহলে মোট আয়তন আমি 1 অংশ ধরে নিয়েছি, তাহলে 1 বিয়োগ 1/3। আমরা যদি লসাগু করি তাহলে কী হবে দেখো, 3 লসাগু হচ্ছে, তাহলে 3-এর সঙ্গে এখানে 1 গুণ হয়ে গেলে 3 বিয়োগ উপরে একটা বসে যাবে, কারণ এখানে 3 আমার লসাগু হয়েছে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1ই হবে। তাহলে 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে, 2/3 অংশ। তাহলে প্রথম পাত্রে জল আমার কি পেলাম, 2/3 অংশ, আর হচ্ছে ফলের রস 1/3 অংশ। এবার দ্বিতীয় পাত্রে ফলের রস আছে কত দেখো, 1/4 অংশ। তাহলে অতএব দ্বিতীয় পাত্রে ফলের রস আছে, কি আছে, দ্বিতীয় পাত্রে জল আছে। এখানে কি বলছে, প্রথম পাত্রে ফলের রস আছে, এবার প্রথম পাত্রে হচ্ছে জল আছে, কি এটা ফল নয়, জল আছে। দ্বিতীয় পাত্রে জল আছে, কি 1 বিয়োগ 1/4। যদি এই লসাগুলো আমাদের কি সহজ, এখানে 4 লসাগু হয়ে যাবে, 4-এর সঙ্গে এখানে কিছু নেই, মানে 1 রয়েছে, 1 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 4। এই ভাগফলের সঙ্গে উপরে 1 গুণ, 4-1-4 বিয়োগ এই 4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, ভাগফল 1। তো 1-এর সঙ্গে উপরে 1 গুণ করলে 1-1-1, 4 থেকে 1 বাদ দিলে 3/4 অংশ।
এবার কি বলা হলো, এই যে ফলের রস আর জল রয়েছে, এই যে দুটো পাত্র রয়েছে, এটাকে একটা বড় পাত্রে আমাদের কি করা হলো, ঢালা হলো। তাহলে মোট ফলের রস কি হবে, দেখো আমাদের মোট ফলের রস হচ্ছে 1/3 অংশ আর 1/4 অংশ হবে, আর জল কতটুকু হবে, 2/3 আর 3/4। তাহলে দেখো আমরা কি লিখবো, অন্য একটি পাত্রে সম্পূর্ণ জল মিশ্রিত ফলের রস ঢালা হলে নতুন পাত্রে মোট ফলের রস হবে, মোট ফলের রস হবে। আমার কি বলা আছে, দেখো এই যে দুটো পাত্র ছিল, আমাদের অন্য একটি পাত্রে ঢালা হলো, তাহলে ফলের রস কি আমার বাইরে থেকে আসবে, কোনো বাইরে থেকে আসবে না। এখানে কতটুকু ছিল, 1/3 আর এখানে 1/4। এই যে দুটো আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 1/3 যুক্ত 1/4, এই যদি আমরা কি করবো, যোগ যদি করি তাহলে কি হচ্ছে, দেখো 4 আর 3 লসাগু আমাদের 12। নিয়ম কি, এইবারে এটার কাজ করবো, 3 দিয়ে 12কে ভাগ করবো, 3 4 12 কত হচ্ছে 4। যে ভাগফলটা পেলাম তার সঙ্গে উপরেরটা গুণ, 4 একে 4 প্লাস 4 দিয়ে 3কে ভাগ করো, কত হবে 3 4 12, 3 হচ্ছে, তার সঙ্গে উপরের 1-এর গুণ, উপরে যেটা থাকবে, তাহলে 3 একে 3, কত হচ্ছে দেখো 7/12 অংশ। কত হয়ে গেল আমাদের 7/12 অংশ। এবার নতুন পাত্রে ফলের রস হবে, নতুন পাত্রে কি হবে, জল হবে। নতুন পাত্রে জল হবে, দেখো জল কতটুকু ছিল প্রথম পাত্রে আমাদের, 2/3 অংশ, পরের পাত্রে 3/4, এই দুটো আমাকে যোগ করতে হবে। তাহলে 2/3 প্লাস 3/4, তাহলে এটারও লসগু আমাদের 3 আর 4 রয়েছে, 12 আমাদের লসগু হয়ে গেল। এবার এই 3 দিয়ে যদি 12কে ভাগ করে কত হবে 4, ভাগফল 4 হবে, 4-এর সঙ্গে উপরেরটা গুণ, 4 2 8 প্লাস 4 দিয়ে 12কে ভাগ করে কত হবে, ভাগফল 3, 3-এর সঙ্গে এই 3 গুণ, 3 রেখে 9, তাহলে কত হচ্ছে, 9-এর সাথে 17/12 অংশ। তা দেখো নতুন যে পাত্রটা পেলাম তার 7/12 অংশ হচ্ছে ফলের রস, আর হচ্ছে 17/12 অংশ কি পেলাম, আমি জল পেলাম। এটা কি দেখো, জল পেলাম, জল হবে। তাহলে আমরা কি করবো, এবার যে নতুন পাত্র রয়েছে তার কি উত্তর চেয়েছে, দেখো আমাকে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণে অনুপাত। অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত। ফলের রস কত পেয়েছে, দেখো 7/12, আর জল পেয়েছি কত, দেখো 17/12। তাহলে এই দুটো আমাকে অনুপাত করতে হবে। যদি আমাকে অনুপাত করতে হয় তাহলে যে এই যে ভগ্নাংশগুলো রয়েছে, দেখো 7/12 আর 17/12, নিচের যে সংখ্যাটা রয়েছে তার আমি কি করব, লসাগু করব। তাহলে 12 আর 12 কি হচ্ছে লসাগু, আমার 12ই হচ্ছে লসাগু, যেটা পাবো তাই সেটা দিয়ে দুটোকেই গুণ করব। তাহলে 7/12 লসাগু করলে কত হবে, 12ই হবে, অনুপাত 17/12 গুণিত 12। তা দেখো এই 12 দিয়ে লসাগু যেটা পেলাম সে দুটোকে গুণ করলাম, এইবারও কাটা চলে গেল, থাকলো কত, দেখো 7:17। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখো 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত হচ্ছে 3:1, 5:3 এবং 9:7। আমি ওই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম, হিসেব করে দেখি নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কী হবে। কী বলা হচ্ছে, যে রেশমি খাতুন হচ্ছে 3টে সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। কী বলা হয়েছে দেখো, আমাদের হচ্ছে 8 নম্বর অঙ্ক। ধরো 3টে গ্লাস রয়েছে, একটা গ্লাস, এই একটা গ্লাস, আর হচ্ছে এই একটা গ্লাস। এতে কি বলা হয়েছে, যে শরবত আছে, শরবতের সিরাপ ও জলের অনুপাত কত, দেখো এখানে সিরাপ জলের অনুপাত হচ্ছে 3:1, আর এটাতে হচ্ছে 5:3। পরের যে শরবতের গ্লাস রয়েছে তাতে কি হচ্ছে 9:7 হচ্ছে সিরাপ জল রয়েছে এই অনুপাতে। এবার আমাকে কি করা হলো, এই যে 3টে গ্লাসের শরবত রয়েছে সেটা একটি বড় পাত্রে বা বড় গ্লাসে আমার কি করা হলো, ঢেলে দেওয়া হলো। যদি আমরা ঢেলে দিই তাহলে নতুন পাত্র যেটা পেলাম তাতে কি বলা হয়েছে, জল ও সিরাপের পরিমাণের অনুপাত। এই যে পাত্রতে আমি এই শরবতটা এখানে ঢেলে দিলাম, এই শরবতটা এই পাত্রে আমরা কি করলাম, ঢেলে দিলাম, এই শরবতটা আমরা এই পাত্রে ঢেলে দিলাম। তাহলে আমরা কি পেলাম, যে 3টে যে গ্লাসের শরবত আমি এখানে ঢাললাম, তাহলে কি হলো, 3টে আমাদের মিশিয়ে গেল। তাহলে নতুন যে পাত্র পেলাম তাতে ফল ও সিরাপ ও জলের অনুপাত কী হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথম পাত্রে সিরাপ আর জলের অনুপাত কী রয়েছে, 3:1। তাহলে এখান থেকে আমি কতটুকু সিরাপ রয়েছে কতটুকু জল রয়েছে সেটা বের করতে পারবো, কারণ মোট অনুপাত কত হচ্ছে দেখো 4।
তা 4 ভাগের ভিতরে সিরাপ দেখো প্রথমে আমাদের কী আছে অঙ্কর ক্ষেত্রে, প্রথমে বলা হয়েছে যে এই 3টি গ্লাসে সর্বদা জল আছে, তাহলে 3-এর 4 অংশ কী রয়েছে জল, আর 1-এর 4 অংশ কী রয়েছে সিরাপ। এটাতে কী রয়েছে যোগ করলে 8, তাহলে 5-এর 8 অংশ হচ্ছে জল, আছে 3-এর 8 অংশ সিরাপ। এই করে আমরা হচ্ছে 3টে গ্লাসের সিরাপ ও জলের অনুপাতটা আমরা বের করে নেব প্রথমে। তাহলে দেখো 8 নম্বর অঙ্ক, দেখো 8 নম্বর অঙ্কতে কী বলেছে দেখো, প্রথম গ্লাসের জল ও সিরাপের অনুপাত কি রয়েছে দেখো 3:1। আমরা এই অঙ্কগুলো করার সময় আমরা কি করছি মোট অনুপাত করে করছি, তাহলে আমাদের কি হবে সুবিধা হবে। মোট অনুপাত এ দুটোকে যোগ করলে কি হবে 3 + 1 সমান হচ্ছে 4। প্রথম গ্লাসে কি আছে জল আছে, প্রথম গ্লাসে জল আছে, দেখো কত অংশ আছে আমাদের মোট হচ্ছে এই যে জলের অনুপাত কত 3 আর সিরাপের অনুপাত 1, তাহলে হচ্ছে 3 অনুপাত কত 4, 3-এর 4 অংশ। প্রথম গ্লাসে সিরাপ আছে, সিরাপের অনুপাত এখানে কত দেখো 1, তাহলে 1 মোট অনুপাত কত 4, তাহলে 4 ভাগের ভিতরে 1 ভাগ, 1-এর 4 অংশ। এবার দ্বিতীয় গ্লাসে সেমভাবে আমরা দ্বিতীয় গ্লাসেরটা বের করব। দ্বিতীয় গ্লাসের জল ও সিরাপের অনুপাত কি রয়েছে দেখো 5:3, মোট অনুপাত 5 + 3 সমান কত হচ্ছে 8। তাহলে দ্বিতীয় গ্লাসের হচ্ছে জল আছে, দ্বিতীয় গ্লাসে আছে জল কতটুকু আছে দেখো মোট যে অনুপাত তার ভিতরে 5 ভাগ হচ্ছে জল, তাহলে 5 মোট কত 8, তার 8 ভাগের ভিতরে 5 ভাগ হচ্ছে জল আছে। দ্বিতীয় গ্লাসের কি আছে সিরাপ আছে, সিরাপ কতটুকু দেখো দ্বিতীয় গ্লাসে 3 ভাগ কতর মধ্যে 8-এর মধ্যে 8, তাহলে 3-এর 8 অংশ। কীরকমভাবে আমরা কী করবো তৃতীয় যে গ্লাস রয়েছে সেটার অনুপাতটা আমরা বের করবো। তাহলে তৃতীয় গ্লাসে জল ও সিরাপের অনুপাত কত রয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো 9:7, তাহলে মোট অনুপাত 9 + 7, 9-এর সাথে কত হচ্ছে দেখো আমাদের 16। তাহলে দ্বিতীয় গ্লাসের শরবতে তৃতীয় গ্লাসের গ্লাসে জল আছে কতটুকু দেখো 9, মোট কত 16, তাহলে 9-এর 16 অংশ। তৃতীয় গ্লাসে কি আছে জলের পরে হচ্ছে সিরাপ আছে, দেখো সিরাপের অনুপাত কত 7, মোট অনুপাত কত 16, তাহলে 7/16 অংশ। তাহলে দেখো আমরা 3টি যে গ্লাস ছিল তাদের ভিতরে জল এবং সিরাপের অনুপাতটা কিন্তু আমরা বের করে দিলাম। এবার হচ্ছে এখান থেকে কি বলেছে যে 3টি পাত্রকে আমাকে কি করতে একটি বড় পাত্রে ঢালা হলো। যদি আমি বড় পাত্রে ঢেলে দিই তাহলে আমাদের জল কি হবে, যে 3টি গ্লাসে মোট যতটুকু জল হচ্ছে সেটাই আমাদের জল হবে, সিরাপ হচ্ছে 3টি গ্লাসে যতটুকু আমাদের সিরাপ ছিল সেটাই কিন্তু আমাদের সিরাপ হবে। তাহলে দেখো এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢাললে নতুন পাত্রে মোট জল হবে, জল কী হবে দেখো প্রথম যে গ্লাস ছিল তাতে জল আমাদের কত ছিল দেখো 3-এর 4 অংশ, তারপর যে দ্বিতীয় গ্লাসে 5-এর 8 অংশ, তাহলে 3-এর 4
যুক্ত 5-এর 8, আর তৃতীয় গ্লাসে জল কত ছিল দেখো 9-এর 16, তাহলে 9-এর 16 অংশ। আমরা এটাকে কী করবো, এটাকে আমরা লসাগু করে নেব। লসাগু যদি করি তাহলে কী হচ্ছে দেখো 4 আর 8 আর 16 লসাগু করলে আমাদের কী হবে 16 লসাগু হবে। তোমরা যদি লসাগুটা করো এখানে দেখো 4 8 আর 16, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হচ্ছে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, 1 2 একে 2, 2 দুগুণে 4, কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16 আমাদের লসাগু হয়ে গেলো। এবার এটা দিয়ে আমি ভাগ করবো, 4 4-এ 16 হয়, তাহলে ভাগফল কত আসছে 4, 4-এর সঙ্গে 3 গুণ করো, 3 4-এ 12, যুক্ত 8 দিয়ে গুণ করলে ভাগ করলে কত হবে 2, তাহলে 5 দুগুণে 10, প্লাস 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 9কে তাহলে 9, তাহলে 10 আর 12 22 আর হচ্ছে 9 31/16 অংশ। তাহলে নতুন পাত্রে মোট কী হবে সিরাপ হবে, নতুন পাত্রে মোট সিরাপ হবে। দেখো সিরাপ কতটুকু ছিল, আমাদের প্রথম গ্লাসে ছিল 1/4 অংশ, দ্বিতীয় গ্লাসে ছিল 3/8 অংশ, আর তৃতীয় গ্লাসে ছিল 7/16 অংশ। তাহলে দেখো 1/4 যুক্ত 3/8 যুক্ত 7/16, তাহলে এখানে 4 8 আর 16 রয়েছে। আগের লসাগু কত হলো দেখো 16, তাহলে এটারও আমাদের লসাগু কত হবে 16ই লসাগু হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 হবে, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4, যুক্ত 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, তাহলে ভাগফল 2 হচ্ছে, 3-এর সঙ্গে গুণ করলে 3 দুগুণে 6, প্লাস 16 দিয়ে ভাগ করে 16কে 16, তাহলে 1 হচ্ছে, তাহলে 7 একে 7, 6 4 10 আর 7 তাহলে হচ্ছে 17/16 অংশ। তাহলে দেখো নতুন যে পাত্রটা ছিল তার হচ্ছে জলের পরিমাণ কত আসলো 31/16 অংশ, আর হচ্ছে নতুন পাত্রের সিরাপ আসলো দেখো 17/16 অংশ। তাহলে এই দুটোর আমরা অনুপাত বের করতে পারবো। অতএব নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত, দেখো জল কত এসে আমাদের 31/16 অনুপাত 17/16, দেখো দুটো আমাদের 16 আসছে, তাহলে 16 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে 31/16 গুণিত 16 ইজটু 17/16 গুণিত 16, 16 16 16 16 কেটে গেল, তাহলে কত হচ্ছে 31/17, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে 31/17। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 9 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে তোমরা বই দিকে লক্ষ্য করো যে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কীভাবে হিসাব করে। এখানে কী বলা হয়েছে যে 2 প্রকার পিতল আমাদের কী কী দিয়ে তৈরি হয়, তামা ও দস্তা দিয়ে। তামা ও দস্তার অনুপাত বলা হচ্ছে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে তোমাকে মেশাতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, প্রথম প্রকার পিতল হচ্ছে 5 একক আর দ্বিতীয় প্রকার পিতল হচ্ছে 2 একক। আমরা ধরে নেব যে প্রথম প্রকার পিতল হচ্ছে 5x আর দ্বিতীয় প্রকার পিতল হচ্ছে 2x, এবং এই 5x এবং 2x এর মধ্যে থেকে কতটা প্রথম প্রকারে তামা রয়েছে, কতটা দস্তা রয়েছে, এবং দ্বিতীয় প্রকারে কতটা তামা রয়েছে, কত প্রকারটা দস্তা রয়েছে, সেটা আমরা বের করে নেব। দেখো এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। দেখো কয় নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। দেখো আমাদের কী বলা হয়েছে যে 2 প্রকার পিতল সেটা আমরা ধরে নেব। ধরি প্রথম প্রকারে পিতলের 5x একক এর সাথে দ্বিতীয় প্রকার পিতল 2x একক মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার কত 5x একক আর দ্বিতীয় প্রকার হচ্ছে 2x একক। এবার প্রথম প্রকার হচ্ছে তামা দস্তার পরিমাণ আমাকে দেওয়া আছে। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত রয়েছে দেখো 8:3। তাহলে মোট অনুপাত কত হচ্ছে 8 + 3 সমান হচ্ছে 11। আমাদের প্রথম প্রকার পিতল দেখো কত 5x একক। তাহলে 5x একক পিতলে কি রয়েছে, তামা রয়েছে, তামা রয়েছে। দেখো তামার অনুপাত কত আমাদের 8, তাহলে 8 লিখলাম, মোট অনুপাত কত দেখো 11, 8 আর 3 কত 11।
গুণিত কত একক মধ্যে 5x একক, তাহলে 5x দেখো কাটছে না আমাদের, তাহলে 50 40x বাই 11 একক, 5x একক পিতলে দস্তা আছে। দস্তা দেখো কত 3, তাহলে 3 বাই 11 গুণিত 5x কাটছে না, তাহলে 3 5 15x বাই 11 একক। তাহলে দেখো প্রথম প্রকার পিতল যেটা ছিল তার আমরা পরিমাণটা বের করে নিলাম। এবার আমরা কি করব দেখো দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত দেওয়া রয়েছে দেখো বই থেকে লক্ষ্য করো 15:7। মোট অনুপাত 15 + 7 যোগ করে দাও, 15-এর সাথে কত হচ্ছে 22, তাহলে 2x একক পিতলে তামা আছে। কারণ যে দ্বিতীয় প্রকার পিতল আমি ধরেছিলাম কত একক 2x একক, তাহলে তামা দেখো কত অনুপাত তামা হচ্ছে দেখো প্রথমে তামা 15টা হচ্ছে তামা, তাহলে 15 বাই মোট হচ্ছে 22 গুণিত 2x, দুই দিয়ে কাটলে দেখো 11 2 22, তাহলে কত হচ্ছে 15-এর সঙ্গে x গুণ করলে 15x বাই 11 একক, তাহলে 2x একক পিতলে দস্তা আছে। দস্তার পরিমাণ দেখো 7, তাহলে 7 বাই 22 গুণিত 2x, দুই দিয়ে কেটে দাও 11 2 22, তাহলে 7x বাই 11 একক। তাহলে দেখো দুটো যে পিতল ছিল তার তামা ও দস্তার পরিমাণটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে দুটো পিতলের যে তামা দস্তাটা রয়েছে তার মোট পরিমাণটা কত সেটা আমরা বের করে নেব। অতএব নতুন পিতলে মোট তামা আছে, দেখো প্রথম প্রকার পিতলে তামা আমাদের কত রয়েছিল আমাদের 40x বাই 11, তাহলে 40x বাই 11 প্লাস দ্বিতীয় প্রকার পিতলে তামা ছিল আমাদের কত দেখো 15x বাই 11, তাহলে দুটো 11 রয়েছে, 11 লসাগু হয়ে যাচ্ছে। যদি দেখো এখানে 11 রয়েছে, 11কে যদি 11 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, একের সঙ্গে তাহলে 40 গুণ করলে 40x আমার হয়ে যাবে। অনুরূপভাবে 11 দিয়ে 11কে ভাগ করলে কত হবে ভাগফল 1, একের সঙ্গে 15x গুণ করলে কী হবে 15x, যোগ করে দাও 40 আর 15 হচ্ছে 55x বাই 11, এটাকে তোমরা কাটাকাটি করে দিতে পারো, 11 দিয়ে কাটো 5 11 55, তাহলে হচ্ছে 5x। এবার হচ্ছে নতুন প্রকার, অতএব নতুন পিতলে মোট দস্তা আছে। দেখো দস্তার পরিমাণটা প্রথমে কি এসেছিলো আমাদের, দস্তার পরিমাণ হচ্ছে আমাদের 15x বাই 11 ছিল, তাহলে এটার সঙ্গে দ্বিতীয় প্রকার পিতলের দস্তা ছিল কত দেখো 7x বাই 11, এ দুটোকে লসাগু করো, 11 লসাগু হলো, তাহলে 11 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 15-এর সঙ্গে 1 যোগ করলে 15x হয়ে গেল। এই 11 দিয়ে 11কে ভাগ করলে কত হবে ভাগফল 1, তার সঙ্গে 7x গুণ করলে 7x আমাদের হয়ে যাচ্ছে। 15-এর সাথে 22x বাই 11, 11 দিয়ে কেটে দাও 11 2 22 সমান হচ্ছে 2x, তাহলে 5x আর হচ্ছে 2x কিন্তু আমাদের চলে আসলো। তাহলে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণটা আমরা এখান থেকে বের করে নেব। অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত, দেখো নতুন প্রকার পিতলে তামা আমাদের কত বেরিয়েছে, আমাদের দেখো নতুন পিতলে আমাদের মোট তামা কত 5x একক, তাহলে 5x অনুপাত নতুন প্রকার পিতলে দস্তা কত এসেছে দেখো 2x একক, তাহলে 2x, তাহলে এই দুটোকে যদি আমি অনুপাত করি তাহলে দেখো আমাদের কি x আমাদের কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 5:2, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 9 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর যে মিশ্রণের অধ্যায়টি রয়েছে তার 7, 8 এবং 9-এর দাগের যে অঙ্কগুলি রয়েছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থেকো।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।